প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করছি আমাদের ধারাবাহিক আলোচনার অষ্টম ক্লাস নং 8। আমরা এই অষ্টম ক্লাস করছি তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং বেসিক অ্যাকাউন্টিং থেকে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার। আর সেকেন্ড চ্যাপ্টারে আছে জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স। আজকে আমরা আলোচনা করব ইনকাম সংক্রান্ত ট্রানজ্যাকশনগুলো। আমি ইনকাম সংক্রান্ত ট্রানজ্যাকশনগুলো করার আগে সচরাচর আমরা ইনকাম বলতে কি বুঝি, প্রথম কথা হলো সেটা অবশ্যই ব্যবসা বা প্রতিষ্ঠান সংক্রান্ত ট্রানজ্যাকশন হতে হবে। সেটা যদি কোনো ব্যক্তি বিশেষ বা কোনো মালিকের পার্সোনাল কোনো ট্রানজ্যাকশান অথবা তৃতীয় কোনো কর্মচারী বা ম্যানেজার বা এমডি কারো যদি কোনো পার্সোনাল ট্রানজ্যাকশান হয় বা টাকা এসে থাকে তার, সেটা কিন্তু বিজনেস ইনকাম কখনো নির্ধারণ হবে না। এখন যে কোনো টাকা যদি ব্যবসায় আসে, সচরাচর আমরা মনে করে থাকি যে সেটাই হচ্ছে একটা ইনকাম। এখন এই ইনকাম আসলেই হবে তার কোনো নিশ্চয়তা এখানে বিধান করে না। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ইন্টারেস্ট রিসিভড, সুদ গ্রহণ করা হলো, রেন্ট রিসিভড, ভাড়া পাওয়া গেল, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের সুদ পাওয়া গেল। অপরপক্ষে আমরা বলতে পারি লোন ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। আবার বলতে পারি লোন রিসিভড ফ্রম মিস্টার কামাল, কামাল থেকে ঋণ নেওয়া হলো। এখন এই ক্ষেত্রটুকু বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে ব্যবসা বা কারবারি প্রতিষ্ঠানে সকল টাকাগুলোর আগমন হয়েছে। এই আগমন হওয়ার সত্ত্বেও কোনো প্রকারে সবগুলো ট্রানজ্যাকশান যেগুলো আমি বলেছি সেগুলো কিন্তু ইনকাম নয়। এখন আমাদেরকে বুঝতে হবে এই অ্যাকচুয়াল ইনকামটা কি। অ্যাকচুয়াল ইনকাম হচ্ছে যাহা সচরাচর ব্যবসায় আসবে, তবে সেটা সাধারণত অপারেটিং এবং নন অপারেটিং সংক্রান্ত লেনদেন হতে হবে। এবং এই যে টাকাটা আসলো, এই টাকাটা কখনো রিটার্ন করার কোনো শর্ত থাকবে না। যদি রিটার্ন করার শর্ত থাকে তাহলে সেটা লায়াবিলিটি হবে, আর যদি কন্টিনিউ আমাদের ব্যবসায় নিয়মিত আসে তাহলে সেটা ব্যবসায়ের ইনকাম হবে। এখন এই কথাগুলোর মধ্যে আমি আরও একটু বিশ্লেষণ করলে আশা করি তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবা। যেমন আমি বলেছি ইন্টারেস্ট রিসিভড, সুদ পাওয়া গেল। এই সুদটা কিন্তু প্রতি মাসেই প্রতিনিয়ত আমরা পাচ্ছি, যে কারণে এটা ব্যবসায়ের ওয়ান কাইন্ড অফ ইনকাম। যেমন ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, আমরা কোথাও টাকাটা বিনিয়োগ করেছি, ওখান থেকে প্রতি মাসে মাসে আমাদের কাছে সুদ আসে, সেটাও কিন্তু আমাদের বিজনেসের জন্য একটা ইনকাম। কিন্তু আমি একটু আগে বলেছিলাম লোন রিসিভড ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে যদি কোনো ঋণ নিয়ে থাকি ইনকাম হিসাবে গণ্য করা যাবে না, কেননা এই টাকাটা আমাদেরকে রিটার্ন করতে হবে। যেমন লোন রিসিভড ফ্রম মিস্টার কামাল, কামাল থেকে ঋণ নেওয়া হয়েছে, যদি এমন কোনো শর্ত থাকে সেটাও কিন্তু ব্যবসায়ীর ইনকাম হিসাবে গণ্য করা যাবে না, কেননা এখানে একটা শর্ত জড়িত আছে। সে জড়িত শর্তটা হলো মিস্টার কামাল থেকে যে ঋণ নিয়েছি সেই ঋণের টাকাটা তাকে অবশ্যই ফেরত দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারি যদি কোনো শর্ত মোতাবেক বা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন থেকে কোনো টাকা নেওয়া হয় এবং পরে তাকে পরিশোধ করতেই হবে এমন শর্ত জড়িত থাকে, তাহলে সেটা ইনকাম না হয়ে সেটা হবে লায়াবিলিটি, দায়। আর এমন যদি কোনো ঘটনা ঘটে যে ব্যবসায় সাধারণত নিয়মিত প্রাপ্তি হচ্ছে, আসছে এবং সেটা ফেরত দেওয়ার কোনো শর্ত জড়িত নাই, তাহলে সেটাকে ইনকাম বলা হয়। আমার মনে হয় আমরা ইনকাম এবং লায়াবিলিটি বুঝে ফেলেছি। লায়াবিলিটি নিয়ে কিন্তু আমাদের ক্লাস আছে, আমরা দেখে নিতে পারি। তবে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ইনকাম রিলেটেড জার্নাল।
এখন এই জার্নাল করতে হলে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে ডেবিট এবং ক্রেডিট জানতেই হবে। আমরা জানি এবং অবশ্যই কমার্সে আমরা যারা আছি তারা খুব ভালো করে জানি ডেটর্স মানে গ্রহীতা বা সুবিধা গ্রহণকারী, আর ক্রেডিটর্স মানে দাতা বা সুবিধা প্রদানকারী। আর যারা আর্টস বা সায়েন্স থেকে আমাদের কমার্সে আগমন হয়েছ, তোমাদেরকেও কোনো টেনশন নেই, আমরা সুবিধা গ্রহণকারী এবং সুবিধা প্রদানকারী খুব সহজেই বুঝতে পারবো। তবে এখন প্রশ্ন হলো, এখানে আমি এই সুবিধা গ্রহণকারী এবং সুবিধা প্রদানকারীর একটি মাত্র উদাহরণ দিচ্ছি, ইন্টারেস্ট রিসিভড, সুদ গ্রহণ করা হলো, সুদ পাওয়া গেল। তাহলে আমরা যখন ব্যবসা করব, হিসাব করব এবং আমরা যখন অঙ্ক করতে থাকব, তখন বুঝতে হবে যে আমরা ব্যবসায়ের একজন ব্যবস্থাপক অথবা একজন ম্যানেজার, অথবা আমরা ব্যবসাটাকে সম্পূর্ণরূপে সংরক্ষণ করে থাকি। তাহলে হিসাবটা আমাদের কি করতে হবে? যদি আমরা হিসাব না করি তাহলে আমাদের ব্যবসাটা ভুল হয়ে যাবে, ট্রানজ্যাকশান একদিকে, ট্রানজ্যাকশান অন্যদিকে চলে যাবে। আমরা সঠিক ব্যবসার গ্রস প্রফিট অথবা নেট প্রফিট এবং অ্যাসেটস এবং লাইবিলিটি আমরা কখনো মেলাতে পারবো না। সুতরাং আমাদেরকে সঠিকভাবে প্রত্যেকটি খাত পৃথক পৃথকভাবে বের করতেই হবে। তাহলে ইন্টারেস্ট রিসিভড, সুদ গ্রহণ করা হলো। এখানে সুবিধা গ্রহণকারীকে, আমরা যেহেতু সুদ গ্রহণ করেছি, আমরা ব্যবসা পরিচালনা করছি, আমাদের কাছে সুদের টাকাটা আসছে। তাহলে ডেটর্স এবং ক্রেডিটর্স নির্ণয় করতে হলে অবশ্যই আমাদেরকে দুটা পক্ষ বের করতেই হবে। একটা পক্ষ হচ্ছে ডেটর্স, একটা পক্ষ হচ্ছে ক্রেডিটর্স, ডেবিট এবং ক্রেডিট। তাহলে ডেবিট মানে কি? সুবিধা গ্রহণকারী। সুবিধা গ্রহণকারী মানে আমরা সুদ বাবদ টাকা গ্রহণ করেছি, সুদ গ্রহণ করেছি। তাহলে সুদ তো অ্যাকচুয়াল, এটার কোনো রং নাই এবং অন্য কোনো অবস্থানও নাই। তাহলে সুদ গ্রহণ করা মানে হচ্ছে নগদ টাকা গ্রহণ করেছি। যেহেতু নগদ টাকা গ্রহণ করেছি, ক্যাশ হচ্ছে একটা পক্ষ, আর কি বাবদ গ্রহণ করেছি? ইন্টারেস্ট বাবদ গ্রহণ করেছি। সুতরাং এখানে ইন্টারেস্ট হচ্ছে অপর একটা পক্ষ। তাহলে যেহেতু ক্যাশ আমরা গ্রহণ করেছি, এখানে ডেটর্স হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। আর কি পারপাস টাকাটা আসছে? ইন্টারেস্ট পারপাস টাকাটা আসছে, এখানে ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে সুবিধা গ্রহণকারী হচ্ছে ডেবিট, আমরা সুদ গ্রহণ করেছি ডেবিট, আর সুবিধা প্রদানকারী অর্থাৎ ইন্টারেস্ট পারপাস আসছে ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আজকের আলোচ্য বিষয় রেভিনিউ অথবা ইনকাম। ইনকাম সবসময় ক্রেডিট হয়। এখন প্রশ্ন হচ্ছে, ইনকাম যদি ইনক্রিজ বা বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, কোনো কারণে ইনকাম যদি ডিক্রিজ বা কমে যায় তখন সেটা কি হয়? সেটা ডেবিট হয়। আজকে আমরা যে আলোচনা করব, সে আলোচনাটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করি। এখানে আমি একটা কথা বলছি, সার্ভিস রেভিনিউ রিসিভড টাকা 1500। একটু বুঝতে চেষ্টা করি। মূলত যখন আমরা হিসাব করব, একটা হচ্ছে বিজনেস পক্ষ, একটা হচ্ছে ওনার্স ইকুইটি। আসলে ব্যবসাটা হচ্ছে মালিকের, কিন্তু মালিকের এই বিজনেসটাকে আমরা ব্যবস্থাপক যারা আছি, ম্যানেজার যারা আছি, আমরা সেটাকে রক্ষণাবেক্ষণ করি। তাহলে বিজনেস মানে হচ্ছে আমরা যারা হিসাব করি, হিসাব রক্ষক। এই কথাটা বুঝতে পারলে অঙ্কগুলো করতে খুবই সহজ হবে। আর কার হিসাব করছি আমরা? ব্যবসার হিসাব করছি। ব্যবসাটার মালিককে ওনার্স ইকুইটি মানে প্রোপাইটর বা মালিক। তাহলে আমাদের পক্ষের মধ্যে এখানে কি আসলো? আমাদেরকে বলা হয় সার্ভিস রেভিনিউ রিসিভ টাকা 1500। আমরা ব্যবসা থেকে সেবা দিয়েছি, ওই সেবা বাবদ আমাদের টাকা আসছে 1500। তাহলে ব্যবসায় কি আসছে? কোন পারপাস আসছে? দুটা পক্ষ বের করতে হবে। একটা পক্ষ হচ্ছে কি আসছে? তাহলে ক্যাশ টাকা আসছে। তাহলে ক্যাশ আমাদের ব্যবসার সুবিধা গ্রহণ করেছে, এই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কোন পারপাস আসছে? সার্ভিস রেভিনিউ বাবদ আসছে, অর্থাৎ আমরা সেবা দিয়েছি, এই জন্য সেবার বিপরীতে এই টাকাটা আসছে। টাকা কত? ডেবিট হবে 1000, ক্রেডিট হবে 1500, ক্রেডিট হচ্ছে 1500। এখন আসি আমরা এই ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে গিয়ে এটাকে একটু বিশ্লেষণ করতে চেষ্টা করি। আমরা অ্যাকচুয়াল যে আমরা ইন্টারেস্ট রিসিভ করেছি, রেন্ট রিসিভ করেছি, ক্যাশে টাকা আসছে, তা কি পরিমাণ অবস্থার পরিবর্তন হয় সেটা আমরা একটু দেখি। আমি ফর এক্সাম্পল দুইটা জার্নাল এখানে দেখাচ্ছি, দুইটা ট্রানজ্যাকশন এখানে লিখলাম। ট্রানজ্যাকশন নাম্বার 1 অর্থাৎ 10 তারিখে জানুয়ারি 10 রেন্ট রিসিভ টাকা 10,000 এবং জানুয়ারি 15 বলল রেন্ট রিসিভ টাকা 5,000। একই ট্রানজ্যাকশন বারবার ব্যবসায় সংঘটিত হতে পারে
এবং তারিখের পরিবর্তনের উপর ভিত্তি করে ওই ট্রানজ্যাকশনগুলোর পৃথক পৃথক খাতগুলো নির্ণয় করাই হচ্ছে জার্নালের অন্তর্ভুক্ত করা, পরবর্তী লেজারে গিয়ে আমরা সেটাকে পৃথকীকরণ করা। এখন আমি বোঝাতে চাচ্ছি, এখানে আমরা দুবার রেন্ট রিসিভ করেছি এবং এই যে রেন্ট রিসিভ করেছি, রেন্ট রিসিভ টাকা 10,000 কীভাবে গ্রহণ করেছি? দুটা পক্ষ বের করি আমরা। ভাড়া গ্রহণ করেছি, এর অর্থ হলো নগদ টাকা গ্রহণ করেছি। কি পারপোজ গ্রহণ করেছি? রেন্ট পারপাস। তাহলে এখানে 10 তারিখে জার্নালটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ গ্রহণ করেছি কি বাবদ? রেন্ট, ভাড়া বাবদ রেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তদ্রূপভাবে 15 তারিখেও কিন্তু আমরা রেন্ট রিসিভ করেছি 5,000, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, রেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। কেন আমাদের ব্যবসায় নগদ টাকার আগমন হয়েছে, এই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর কোন বাবদ আসছে? রেন্ট বা ভাড়া বাবদ আসছে রেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এখন যদি আমরা পৃথকভাবে হিসাব করতে যাই, আমাদের মোট কত টাকা ক্যাশে আসছে, তাহলে ক্যাশে আসছে এখানে 10,000, এ ক্যাশ রিসিভ 10,000 আর 5,000 ক্যাশ, তাহলে টোটাল হচ্ছে 15,000। তদ্রূপভাবে রেন্ট বাবদ আমি যদি এখন প্রশ্ন করি, এই ট্রানজ্যাকশন দ্বয়ের মধ্যে আমরা রেন্ট বাবদ মোট কত টাকা পেয়েছি? আমরা নগদ পেয়েছি 15,000। কি বাবদ পেয়েছি? রেন্ট বাবদ পেয়েছি। রেন্ট কত টাকা পেয়েছি? রেন্ট হচ্ছে আমাদের এখানে 10,000 আর এখানে হচ্ছে 5,000 টোটাল 15,000। তাহলে আমাদেরকে জার্নাল করার সময় বুঝতে হবে ডেবিট এবং ক্রেডিট সব সময় সমান হয়। তবে হিসাবের সুবিধার্থে খতিয়ান করে আমরা ক্যাশ বাবদ মোট পেয়েছি 15,000 এবং রেন্ট বাবদ পেয়েছি টোটাল 15,000। এই যে হিসাবকরণ, সেটাই হচ্ছে জার্নালে অন্তর্ভুক্তকরণ। এখন আসছি আমরা ইনকাম সংক্রান্ত সকল জার্নালগুলো যে করব, সহজ প্রক্রিয়ার মাধ্যমে মাত্র 2টি টপিকস দিয়ে আমরা ইনকাম সংক্রান্ত সকল জাবেদাগুলো শিখতে চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পেরেছি যত রকম টাকা আসবে, যেটা সাধারণত আয় কিন্তু লাইবিলিটি হলো হবে না, যে টাকা আমি এখন গ্রহণ করেছি পরে আবার দিতে হবে, সেটা কিন্তু ইনকাম নয়। তাহলে যেই টাকাটা নিয়মিত আসবে সেটাকে আয় বলা হয়। আমাদের আয় যদি ব্যবসায় হয়, সচরাচর ক্যাশ রিসিভড হয়, অথবা আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে আমাদের ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকাটা জমা হয়। তাহলে যত রকম প্রাপ্তি হবে, যত রকম আয় হবে, হয়তো সেটা ক্যাশ অ্যাকাউন্ট হবে, না হয় ব্যাংক অ্যাকাউন্ট হবে। কেন? যদি আমরা ক্যাশে গ্রহণ করি ক্যাশ অ্যাকাউন্ট হবে, যদি ব্যাংকে গ্রহণ করি তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে। এটা আমাদেরকে জানতেই হবে। এখন ক্রেডিট কি হবে? তাহলে যেহেতু প্রত্যেকটা ট্রানজ্যাকশনের দুইটা পক্ষ, একটা পক্ষ হচ্ছে ডেবিট পক্ষ, অপর পক্ষ হচ্ছে ক্রেডিট পক্ষ, তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা ডেবিট পক্ষ হয়তো ক্যাশ পেয়ে গেলাম, না হয় ব্যাংক পেয়ে গেলাম। তাহলে ক্রেডিট কি হবে? অপর পক্ষ, অর্থাৎ যেই খাতে টাকা আসবে সেই খাতটা সব সময় ক্রেডিট হবে। যেমন রেন্ট রিসিভড, তাহলে এখানে আমরা ক্যাশ পেয়েছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, রেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে ক্রেডিট পক্ষ হচ্ছে রেন্ট। সাবলেট রিসিভ, তাহলে মানে কি উপভাড়া পাওয়া গেছে, তাহলে এখানে অপর পক্ষ উপভাড়া, তাহলে উপভাড়া ক্রেডিট হবে, সাবলেট ক্রেডিট হবে। কমিশন রিসিভ, তাহলে কমিশন এখানে অপর পক্ষ, এই জন্য কমিশন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের সুদ, তাহলে এটা কোন বাবদ টাকা আসছে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট পারপাস আসছে, তাহলে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংকে যদি কোনো টাকা জমা হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আমাদের ক্রেডিট হবে, তাহলে এই জন্য ব্যাংক ইন্টারেস্টও ক্রেডিট হবে। আসি আমরা এই বাস্তবতাকে বিশ্লেষণ করতে গিয়ে বেশ কিছু ট্রানজ্যাকশন আমরা এখন সলিউশন করব। আশা করি তাতে আমরা সকল জার্নালগুলো পারব, এবং যদি আমরা এই ট্রানজ্যাকশনগুলো পারি, সাধারণত যত প্রকার ইনকামই আসুক না কেন সকল ইনকাম রিলেটেড জার্নালগুলো আমরা পারব। এখন আসি আমরা ট্রানজ্যাকশন নাম্বার 1, ইন্টারেস্ট রিসিভ টাকা 1,000। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি এখানে ইন্টারেস্ট রিসিভড এটা কিন্তু লাইবিলিটি নয়, টাকা আসছে, কি পারপাস আসছে? ইন্টারেস্ট পারপাস আসছে। কিন্তু এখানে আমি কি লিখব? দুইটা পক্ষ বের করি। একটা হচ্ছে যেহেতু কি পারপাস আসছে বলা হয়েছে ইন্টারেস্ট পারপাস, কিন্তু কিভাবে আসছে বলা নাই, তাহলে ক্যাশে আসছে, তাহলে এই জন্য আমরা লিখব ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা হচ্ছে 1,000 ডেবিট হবে এবং 1,000 টাকা ক্রেডিট হবে।
নাম্বার 2, রিসিভ টাকা 1000 ফর সার্ভিস রেন্ডার্ড। আমরা সেবা দিয়েছি, সেবা বাবদ আমরা টাকা পেয়েছি 1000। তাহলে যেহেতু 1000 টাকা আমরা সেবা বাবদ পেয়েছি, সেহেতু বোঝাই যাচ্ছে একটা হচ্ছে সার্ভিস রেভিনিউ, সার্ভিস বাবদ পেয়েছি, কিন্তু টাকাটা আমাদের ব্যবসায় কীভাবে আসলো? নগদে আসলো। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমি আবার বলছি, যে পারপাসে টাকা আসবে হয়তো ক্যাশ অথবা ব্যাংক, এখন কিছুই বলা নাই, ব্যাংক পারপাস কিছু উল্লেখ নাই, ক্যাশে আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, আর যেই খাত থেকে টাকাটা আসছে সেই খাত ক্রেডিট হবে। নাম্বার 3, রিসিভড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট টাকা 1000। তাহলে আমরা বুঝতে পেরেছি বিনিয়োগের সুদ পাওয়া গেল বা গ্রহণ করা হলো টাকা 1000। তাহলে আমরা নগদ টাকা পেয়েছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কোন বাবদ পেয়েছি? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, সুতরাং ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা 1000 ডেবিট, 1000 ক্রেডিট। এবার আসি আমরা আরও কিছু জার্নাল করতে চেষ্টা করি। নাম্বার 4 আমাদেরকে বলা হয়েছে রিসিপ্ট সাবলেট টাকা 1200। সাবলেট মানে হলো উপভাড়া, অর্থাৎ ভাড়ার উপর ভাড়া। আমি ভাড়া নিয়েছি, এখন আমার এতগুলো রুমের প্রয়োজন নাই, আমি কিছু অংশ অন্য তৃতীয় কোনো পক্ষের কাছে ভাড়া দিয়েছি, সেই বাবদ যে টাকাটা আসছে সেটাই হচ্ছে সাবলেট বা উপভাড়া। তাহলে উপভাড়া বাবদ পেয়েছি, একটা পক্ষ পেয়েছি উপভাড়া সাবলেট, আর নগদ টাকা আসছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সাবলেট অথবা সাবলেট অ্যাকাউন্ট ক্রেডিট। যদি আমি ইন্টারেস্ট পেয়ে থাকি তাহলে ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এখন আমি সাবলেট পেয়েছি, তাহলে এখানে সাবলেট অ্যাকাউন্ট ক্রেডিট অথবা রেন্ট অ্যাকাউন্টও আমরা ক্রেডিট লিখতে পারি। এখানে আমরা রেন্ট অ্যাকাউন্টও ক্রেডিট লিখতে পারবো। এবার আসি আমরা নেক্সট যে জার্নালটি করব, রেন্ট অ্যাকাউন্ট আমরা ক্রেডিট লিখতে পারবো। নেক্সট নাম্বার 5, কালেকশন অফ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বাই ব্যাংক। একটু বুঝতে চেষ্টা করি। কালেকশন অফ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের উপর সুদ আদায় হয়েছে বাই ব্যাংক, কার মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। মানে এই টাকাটা সরাসরি আমাদের ব্যবসায় আসে নাই, ব্যবসার ক্যাশে আসে নাই, টাকাটা সরাসরি ওই বিনিয়োগকৃত টাকাটা সুদটা আমরা ব্যাংকের মাধ্যমে আদায় হয়েছে, ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাহলে কিসে টাকা বাড়ছে? ব্যাংকের টাকা বাড়ছে। সুতরাং এখানে ক্যাশ না হয়ে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। কেননা বিনিয়োগের সুদ ব্যাংকের মাধ্যমে কালেকশন হয়েছে। টাকা কত? 4000, তাহলে ডেবিট হবে 4000, ক্রেডিটও হবে 4000। আরও একটি জার্নাল যদি আমরা করতে যাই, হাউস রেন্ট রিসিভ টাকা 1000, অটোমেটিকলি আমরা এখন পারবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, হাউস রেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা 1000 ডেবিট, 1000 ক্রেডিটও 1000। ইন্টারেস্ট রিসিভড অন লোন পেইড টাকা 3000, প্রদত্ত ঋণের উপর সুদ পাওয়া গেল। আমরা ঋণ দিয়েছিলাম, কিন্তু সেই ঋণ দিয়ে ওখান থেকে যে টাকাটা আমাদের কাছে আসছে লোনের উপর, ঋণের উপর সুদ পাওয়া গেছে, তাহলে সেটা ব্যবসায় একটা আয়। প্রতি মাসে আমরা এই টাকাটা পাবো, নিয়মিত পাবো, সুতরাং আয়। তাহলে এখন আমরা কী লিখবো? নগদ টাকায় আসছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ক্রেডিট, ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা কত? 3000, তার ডেবিট 3000, ক্রেডিটও 3000। কমিশন রিসিপ্ট, এটা আমার বলার প্রয়োজন নাই, তোমরা অবশ্যই পারবা। কমিশন রিসিপ্ট অর্থাৎ কমিশন পাওয়া গেল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কমিশন অ্যাকাউন্ট ক্রেডিট। এবং অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম রিসিপ্ট টাকা 2000। শিক্ষানবিশ সালামি পাওয়া গেল 2000 টাকা। তাহলে শিক্ষানবিশ সালামি হলো, আমি উদাহরণ দিচ্ছি সংক্ষেপে বোঝার জন্য, আমরা ব্যবসা পরিচালনা করতেছি, ভালো ম্যানেজমেন্ট জানি, একজন ব্যক্তি আসে বলল যে আপনাদের ম্যানেজমেন্টটা আমাকে একটু শিখিয়ে দেন, আমি আপনাকে 2000 টাকা দিব। তাহলে সেটা কিন্তু ব্যবসার ওয়ান কাইন্ড অফ ইনকাম। তাহলে এই যে ইনকামটা হলো, এই ইনকামটা আমরা কী বাবদ পেয়েছি? নগদ টাকা পেয়েছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রেডিট, টাকা 2000 ডেবিট এবং 2000 ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমার মনে হয়, আশা করি তোমরা ইনকাম সংক্রান্ত কোনো জার্নালে আর ঠেকার কথা নয়। সকল জার্নালগুলো এখন তোমরা পারবে। যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের জ্ঞানের প্রসারতার কারণে তাদের জন্য শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।